হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক যে সিলেবাস, সেই সিলেবাস সম্বন্ধে, অর্থাৎ তৃতীয় পর্বের থার্ড ইউনিট যেটা পরীক্ষা হবে তোমাদের ডিসেম্বর মাসে। থার্ড ইউনিটের সিলেবাস কী কী থাকবে এবং আজ থেকেই আমরা পড়া শুরু করছি তৃতীয় পর্বের পরীক্ষার প্রস্তুতি। তো যারা আমার সঙ্গে ভাবছো যে পুরো কোর্সটা প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়বো, যারা ভাবছো যে আমার সঙ্গে লাইভ ক্লাস করব, তারা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে থাকো। আমরা কিন্তু এখানে অ্যাপের মাধ্যমে সুন্দর করে প্রত্যেকটা পেজে কথা বলে ক্লাস করানো হয়। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। তো দেখি আমার সঙ্গে কে কে আছে। আচ্ছা, এখন অবধি কেউ আসেনি। আমরা সিলেবাসটা সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা সাবজেক্টগুলো লিখে নিই। প্রথমে আছে বাংলা, বাংলা যেটা পাতাবাহার। 2 নম্বরে হচ্ছে অঙ্ক গণিত। 3 নম্বরে হচ্ছে ইংরেজি। 4 নম্বরে আমাদের পরিবেশ। আর 5 নম্বরে স্বাস্থ্য শারীরশিক্ষা। স্বাস্থ্য ও শারীরশিক্ষা। তো এবার একটা একটা করে বিষয়গুলো বলে দিই, কত দূর থেকে কত দূর পড়বে সেরকম। যেমন তোমাদের বাংলা পড়বে 96 পৃষ্ঠা থেকে, না বাংলা পড়বে 123 নম্বর পৃষ্ঠা থেকে। বাংলা 123 থেকে পড়বে 165 পৃষ্ঠা, লিখে নাও। অঙ্ক পড়বে 179 থেকে 179 পৃষ্ঠা থেকে 240 নম্বর পৃষ্ঠা। ইংরাজি পড়বে, ইংরেজি বা বাটারফ্লাই পড়বে 86 পেজ থেকে 117 নম্বর পৃষ্ঠা। আমাদের পরিবেশ পড়বে 118 থেকে 160 নম্বর পৃষ্ঠা। স্বাস্থ্য শারীরশিক্ষা পড়বে 54 থেকে 79, 54 নম্বর কার্ড থেকে 79 নম্বর কার্ড। তাহলে আমরা বাংলার 123 থেকে শুরু করব 165 নম্বর পৃষ্ঠা। তারপরে আমরা অঙ্ক করব কত দূর, 179 থেকে 240। ইংরেজি কত দূর করব, 86 থেকে 117। আমাদের পরিবেশ 118 থেকে 160। আর স্বাস্থ্য শারীরশিক্ষা 54 থেকে 79। তবে আমি বলে রাখি, যেহেতু এটা ফাইনাল পরীক্ষা হবে, 3 নম্বর ইউনিটটা ফাইনাল ইউনিট, আগের 2 ইউনিট অর্থাৎ প্রথম থেকে কিছু করে কোশ্চেন কিন্তু তোমাদের পড়বে। ওকে, মানে ফার্স্টের ইউনিটে, সেকেন্ড ইউনিটের কিছু কোশ্চেন তোমাদের আসবে। তো আমার শরীরটা বিশেষ সুস্থ নেই, কিন্তু তোমাদের ভালোবাসার টানে আমাকে রেগুলার ক্লাস করতে খুব ইচ্ছে করে। চলো আমরা বাংলা দেখি। তো 123 পৃষ্ঠায় কি আছে, 123 দেখে নাও। 123 পৃষ্ঠাটায় এই দেখো 123, এই 123-এ বাঘা যতীন খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া আছে। এই পড়াটা কিন্তু ঐতিহাসিক গুরুত্ব সম্পূর্ণ, অর্থাৎ এই পড়াটা কিন্তু ইতিহাসের সঙ্গে রিলেটেড। একটা বিখ্যাত মনীষী, তার সম্বন্ধে কিন্তু আমরা জানবো এই পড়াটায়। তো তার ছোটবেলাকার নাম ছিল জ্যোতি, যতীনের ছোটবেলাকার নাম জ্যোতি। দস্যি ছেলে জ্যোতি সারাদিন অপেক্ষা করে কখন দিনের শেষে মা তাকে নিয়ে যাবে গরুই নদীতে স্নান করাতে। তাহলে কখন দিনের শেষে মা যখন সুবিধা পাবে, ছুটি পাবে, দিনের শেষে ছেলেকে নিয়ে যাবে সাঁতার কাটতে। বুঝতে পারছো কেমন দস্যি ছেলে? কি শীত কি বর্ষা, মায়ের ভ্রুক্ষেপ নেই। যত ঠান্ডা হবে হোক, যত গরম হবে হোক, মা নিয়ে গিয়ে সাঁতার কাটাবে। শাড়ির এক মুড়ো জ্যোতির কোমরে বেঁধে দেবে। এবার এইটা জ্যোতি এইখানে একটা মাথা বেঁধে দেবে, হ্যাঁ, আর একটা মাথাকে মা দূরে বসে ডাঙায় বসে হাতে ধরে রাখবে।
অন্য মুড়োটা বজ্র মুষ্টিতে, একবার শক্ত করে ধরে রাখবে, ধরে শিবরাত্রির চলতে এই একমাত্র ছেলেকে তিনি ছুঁড়ে ফেলে দেন জোয়ারের জলে। এবার নদীতে ফেলে দেয়। কোন নদীতে ফেলে দেয়? গরুই নদীতে। কোন নদীতে? ঢেউগুলো ফনা মেরে ঝাঁপিয়ে পড়ে। এবার যখন জোয়ার হয় তখন তো ফুলে ফেঁপে ওঠে জল, ফনা মানে একদম সাপের ফনার মতো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে। আর আপ্রাণ লড়তে লড়তে যদি যখন প্রায় অবসন্ন হয়, সুপটু সাঁতারুর মতো মা তীরের বেগে এগিয়ে গিয়ে ছেলেকে তুলে নিয়ে আসে। আর ঝপাত করে গিয়ে মা তুলে নিয়ে চলে আসেন ছেলেকে বাঁচিয়ে নেন। এরকম যদি কষ্টকর ছেলেকে যদি শিক্ষা দিতে পারি, তাহলে ছেলে কিন্তু একদম সলিড তৈরি হবে। এইভাবে জ্যোতি শেখে বিপদকে তুচ্ছ করতে। বিপদ টিপদ কিছুই না, এগুলো কোনো ব্যাপারই না, এরকম ভাবে সে বড় হতে শুরু করে। রাতের বেলায় দিদি বিনোদ বালার সঙ্গে শান্ত জ্যোতি মায়ের কোল জুড়িয়ে শোয় আর শোনে রামায়ণ মহাভারত পুরাণের গল্প, রানা প্রতাপ, শিবাজি, সীতারাম রায়, প্রতাপাদিত্যের কাহিনী। এই যে গল্পগুলো বললাম, সব গল্পে একটা করে বীর আছে, একটা করে আদর্শ চরিত্রবান পুরুষ আছে। বীরত্বের এসব কাহিনী শুনে বুকটা যেন তার টন টন করে ওঠে। কার? জ্যোতির। তেমনি প্রহ্লাদে গল্প শুনে চৈতন্য, নানক, কবিরের কথায় মন ভরে ওঠে তার ভক্তিতে। তাহলে প্রহ্লাদ, তারপরে চৈতন্য, ভক্ত প্রহ্লাদ, চৈতন্য, নানক, কবির, এরা কি? এরা হচ্ছে ভক্তিবাদী সাধক, এরা হচ্ছে ভক্তদের আমাদের ভক্তি কিভাবে বাড়বে সেইটার সাধক। এইসব শুনে তার মনে ভক্তি জেগে ওঠে। ভীষণ তার রাগ আর দুঃখ হয় ইংরেজদের হাতে দেশের লোক কিভাবে কষ্ট পাচ্ছে সে বৃত্তান্ত শুনে। আজকে শুনতে পাই যে ওখানে ইংরেজরা পিটেছে, কালকে শুনতে পাই ওখানে ইংরেজরা মেরেছে, পরশু ওখানে শুনতে পাই জোর করে চাষ করিয়েছে। তো এইসবগুলো শুনে বুক দুঃখে ভরে ওঠে। কার? জ্যোতির। আমি কিন্তু মা বড় হয়ে এদের সবার দুঃখ ঘুচিয়ে দেব। বলতে বলতে ঘুমের দেশে চলে যায় জ্যোতি। ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায়। এবার ভোর হলো, সন্ধ্যেবেলায় তো সাঁতার হলো, এবার কি হচ্ছে, ভোর হলেই চলে গেল কুস্তি যেখানে খেলা হয় সেখানে। গাটিয়া গ্রাম থেকে জাদুমাল ওস্তাদ এসে, তাহলে কে আসে? গাটিয়া গ্রাম থেকে জাদুমাল ওস্তাদ এসে তালিম দেয়। তালিম মানে প্র্যাকটিস করায়। দেখতে দেখতে খাসা তাগড়া চেহারা জ্যোতির, একদম এগুলো মাসল আর একদম দেখতে একবার বলষ্টবান জ্যোতি হয়ে ওঠে। নটা মামা অনাথের ছিল নানা কসরতের অভ্যাস। তাদের মামারা কেউ এমনি ড্রিল করছে, কেউ বড় বড় ভারী ভারী জিনিস তুলছে, এইসব অভ্যাস ছিল। আর ঘোড়াই চড়া, এবার সবার ঘোড়া ছিল। শিকার, দৌড়ঝাঁপ প্রভৃতিতে তার ভারী দখল। এবার সবার মামাদের সব আদরে মামাদের বিভিন্ন রকম ঘোড়া শিকার করা এইসবে জ্যোতি কিন্তু একদম দখল নিয়ে নিয়েছে, মানে ভালো পারে জ্যোতি। সব দিক থেকে তার প্রিয় সাগরেদ সবার সঙ্গে কিন্তু জ্যোতি এইসব কাজগুলো করে। মামার সাদা ঘোড়া সুন্দরী পিঠে সবার হয়ে প্রায়ই উধাও হয়ে যায় জ্যোতি কি করে? মামার সাদা রঙের ঘোড়া আছে, তার নাম সুন্দরী। সাদা ঘোড়ার নাম কি? সুন্দরী। তাতে চেপে উধাও হয়ে যায়। মাঝে মাঝে শিয়ালদহ থেকে কবি রবি ঠাকুরের ভাইপো সুরেন ঘোড়াটা ধার নিতে এসেই মামা আছেন অথচ ঘোড়া নেই দেখে হাসি মুখে প্রশ্ন করেন, জ্যোতি বুঝি বেড়াতে গেছে? তাহলে রবি ঠাকুরের ভাইপো সুরেন কি করে? একটু ঘোড়াটা দেন না, আমি একটু চাপবো, এই বলতে আসে, কিন্তু দেখে মামা আছে, ঘোড়া নেই। এখন যেমন সবার বাইক থাকে, তেমনি আগেকার দিনে কি ছিল? আগে সবার ঘোড়া ছিল, এখন বাইক, আগেকার দিনে ঘোড়া ছিল। এখন বাইক আর আগেকার দিনে ঘোড়া। তাহলে এই ঘোড়ায় চেপে তখন সবাই নিজে নিজে ঘোড়ায় ঘুরতো। এবার মামা আছে কিন্তু ঘোড়া নেই, তার মানে মামার বাইকটাকে নিয়ে গেল, মামার ঘোড়াটাকে নিয়ে গেল, জ্যোতি ছাড়া কে নিয়ে যাবে? জ্যোতি ঘোড়ায় চড়তে অত ভালোবাসে দেখে মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন তাকে।
লাগাম ছাড়াই তার পিঠে চেপে 9 বছরের জ্যোতি গ্রামের কাদা মাঠ পার হয়ে যায় সাতরাত দুর্গের স্বপ্নে বিভোর হয়ে। তাহলে সাতরাত দুর্গ কিভাবে পার করবে সেই স্বপ্ন বিভোর হয়ে 9 বছরের, মানে বছর বয়স বেশি নয়, 9 বছর মাত্র, তোমাদের মতোই, কি করে পার হয়ে যায় কাদা মাখা কাদা মাঠ পার হয়ে যায়। এমন সময়ে বড় মামার সঙ্গে এলো একদিন ফেরাজ খাঁ। ফেরাজ খাঁকে চাটুর্যে বাড়ির পাহারাদার হয়ে এলো, জ্যোতিদের বাড়িতে পাহারাদার হয়ে এলো। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ফেরাজের বাড়ি। লাঠি ছোড়া, তলোয়ার, বন্দুক চালাতে অতি দক্ষ সে। ফেরাজের জন্য বড় মামা আলাদা একটা ঘর দিলেন চণ্ডী মণ্ডপের ওধারে, আর তার হাতে দিলেন বাড়ির ছেলেদের খেলাধুলা শিক্ষার ভার। এবার চাটুর্যীদের বাড়িতে পাহারাদার হয়ে এলো কে? ফেরাজ খাঁ। ফেরাজ খাঁকে বললো তুমি এই ছেলেদেরকে খেলাধুলা শেখাবে। বড় ব্যাপার, সবাই এক একটা ডিপার্টমেন্ট, এক একটা কে সাঁতার শেখাবে, কে ব্যায়াম শেখাবে, এরকমই তো অবস্থা ছিল তখন। কেউ কেউ বলেন যে এই আফ্রিদি ফেরাজকে দেখেই রবি ঠাকুর প্রেরণা পেয়েছিলেন তার কাবুলিওয়ালা গল্পের। তাহলে কাবুলিওয়ালা গল্পটা পড়েছি, একটা লম্বা একদম সুঠাম দেহ একজনের, তো ওই ফেরাজ খাঁকে দেখেই কাবুল দেশের লোকের কথা তিনি ভাবতে পেরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর বাড়ির সঙ্গে কয়ার চাটুর্যির 3-4 পুরুষের সম্পর্ক। তাহলে ঠাকুর বাড়ি আর এই যে জ্যোতিদের বাড়ি, জ্যোতির মামার বাড়ি, এদের সঙ্গে সম্পর্ক আগের থেকে, তার বাবার থেকে। বড় মামা বসন্ত কুমারের মক্কেল ও বন্ধু ছিলেন রবি ঠাকুর। মক্কেল মানে মালিক, মানে একটু সম্মানের জিনিস। ফেরাজের কাছে জ্যোতি খবর পেল যে শত অত্যাচারে তার মুলুকের কেউ ইংরেজকে মেনে নেয়নি রাজা বলে। ফেরাজের কাছে শুনতে পায় আফগানিস্তানে ফেরাজ কোথা থেকে এসেছিল? আফ্রিদি। এই দেখো, এমন সময় বর্মার সঙ্গে একদিন ফেরাজ চাটুর্যে এই যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে, উত্তর পশ্চিম মানে আফগানিস্তানে তাদের বাড়ি ছিল। তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের স্বাধীনতাকে। এই স্বাধীনতার জন্য মরতে তারা ডরে না, মরতে তারা পিছপা হয় না। এই কথাটা ফেরাজ যখন বলল তখন তো আরো বেড়ে গেল জ্যোতির জেদ, তাই না? কতটা আছে পড়াটা বেশ বড়ই আছে। চলো আমরা শেষ করে নিই। গ্রামের পাঠ এবার শেষ হলো জ্যোতি গ্রামে পড়লো, কসরত করলো, সাঁতার কাটলো। বড় মামা তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ভর্তি করলেন কৃষ্ণনগর অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে। এবার তাকে হাই স্কুলে ভর্তি করা হলো। আগে 4 পর্যন্ত হতো গ্রামের স্কুলে, তারপরে 5এই চলে যেত হতো বাইরে। ওখানে বড় মামা ওকালতি করেন, বড় মামা কৃষ্ণনগরে ওকালতি করতেন। পড়াশোনায় জ্যোতির মাথা খুব সাপ, দুষ্টু বুদ্ধিতেও সে দরও, মানে অনেক বুদ্ধি রাখে সে। কদিনের মধ্যে স্কুলের দামাল দেশে পান্ডা হয়ে উঠলো, মানে একদম সে হয়ে গেল একদম মাস্তান, তাদের মাস্তান দলের মাস্তান। কিন্তু তার দুষ্টুমির মধ্যে নেই বিন্দু মাত্র শয়তানির ছোঁয়া। কিন্তু শয়তানি নেই, দুষ্টুমি আছে কিন্তু শয়তানি নেই। কেমন ধরো পিয়ারাটা পারবে একাই খাবো তা নয়, সবাই মিলে ভাগ করে খাবো। স্কুলের বাগানে বড় কাঁঠাল পেকেছে, গন্ধে মেতে উঠেছে সবার মন। যথেষ্ট ইচ্ছে থাকা সত্ত্বেও সহপাঠীরা কারো সাহস হচ্ছে না এক আধটা কাঁঠাল পেরে খাবার। এবার স্কুলের বাগান আছে, বাগানে কাঁঠাল ধরেছে, সবাই গন্ধ পাচ্ছে কিন্তু খাবার বা পেরে খাওয়ার কারোর সাহস নেই। তাই দেখে জ্যোতির মগজে খেলে গেল নতুন একটা মতলব। আজ স্কুল ভাঙলেই চলে যাস না, মজা করে খাবো সবাই মিলে। চুপি চুপি সবার কানে কানে এই কথাটি রটিয়ে দিল। স্কুল ভাঙলো মানে স্কুল ছুটি হলো। বন্ধুদের 2-3 জনকে নিয়ে বেশ কয়েকটা পাকা কাঁঠাল পেরে মহা ফুর্তিতে ভোজ বসিয়ে দিল। একদম ভেঙে বসে টাপ খেতে শুরু করলো। পরদিন মাস্টারের নালিশ গেল, বললে কে ভেঙেছে রে, কে কাঁঠাল চুরি করেছে? ক্লাসে গিয়ে তিনি জানতে চাইলেন। কেউ অপরাধ স্বীকার করতে নারাজ। তাই দেখে জ্যোতি কবুল করলো সে একাই কাঁঠাল পেরেছে এবং বন্ধুদের সঙ্গে
ভাগ করে খেয়েছে। কিন্তু যেহেতু এগুলো তাদেরই স্কুলেরই গাছের ফল, সেখানে ওগুলো পেরে খাওয়া চুরি বলে সে মানতে পারলো না। বলছে যে আমার স্কুলের গাছের ফল আমরা পেরে খেলাম, তো চুরি কেন হবে স্যার? আমার স্কুলের গাছের ফল আমরা খাবো না তো কারা খাবে? আর আমি তো একাই খাইনি, সবাই মিলে খেয়েছি। জ্যোতির সত্য কথা বলার সাহস আর তার যুক্তির ধরন দেখে হেডমাস্টার হাসি চেপে ধমক দিলেন, হাসিটা চাপলেন, যে বলে আর এখনো কখনো করো না। সবাই রেহাই পেল। উপরন্তু পরের বছর গাছের কাঁঠাল পাকতেই নিজে থেকে হেডমাস্টার মশাই মালি দিয়ে ভালো করে কাঁঠাল পাড়িয়ে ছেলেদের পিকনিক লাগিয়ে দিল। সবাইকে বলে আজকে স্কুল ছুটির পর সবাই মিলে আমরা বসে বসে কাঁঠাল খাবো। হেডমাস্টারই বলে দিল পরের বছর। 1893 সালে ঘটলো একটা ঘটনা। জ্যোতির বয়স তখন 14 বছর। তাহলে 1893 সালে জ্যোতির বয়স কত? 14 বছর। কৃষ্ণনগর বাজারে সে গিয়েছে কাগজ পেন্সিল কিনতে। এবার খাতা পেন কিনতে গেছে নদিয়া ট্রেডিং কোম্পানির এক দোকানে। সে দাম মিটিয়ে দিচ্ছে, এমন সময় তার কানে এলো এক দারুণ হই হল্লা। এই করে একবার হই হই করতে শুরু করেছে। দোকান থেকে জ্যোতির চোখ পড়লো, পথচারী সবাই ছুটে পালাচ্ছে, একটা পাগলা ঘোড়া বেরিয়ে আসছে রাস্তায়। এবার জ্যোতি তো ওস্তাদ ঘোড়া চাপাতে। অদূরে ভ্যাবা চাকা খেয়ে মাঝপথে দাঁড়িয়ে কাঁদছে এক শিশু, মধ্যেখানে করে কাঁদছে। কোন দিকে যাবে সেটা বুঝতে পারছে না। জ্যোতি মনস্থির করে ফেললো, এক লাফে রাস্তায় নেমে শিশুটিকে আর ঘোড়াটিকে মাঝামাঝি যেতে না যেতেই ঘোড়া এসে পড়লো প্রায় তার ঘাড়ের কাছে। তীর বেগে ঝাঁপিয়ে পড়ে জ্যোতি চেপে ধরলো ঘোড়ার কেশর। আচমকায় বাঁধা পেয়ে শিষ্পা হয়ে একদম পা সাট করে ঘোড়াটা জ্যোতিকে ফেলে দিতে চেষ্টা করলো। আর একদম করে ঘোড়াটা পাটাকে ফেলে দিতে, মাথার ওপরে পা তুলে নিয়ে শিষ্পা বলা হয়। জ্যোতি ততক্ষণে উঠে বসেছে ঘোড়ার পিঠে, অত্যন্ত শান্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে গলায় দাবনার ছোট ছোট চাপড় মারছে। আহা বেটা ঘোড়া, চাপড় মারছে, হাত বুলিয়ে দিতে লাগলো সে। তাহলে এই পাগলা ঘোড়া খেপেছে, তখন কি করছে? হাত বোলাচ্ছে। ওকে পাগলা ঘোড়াকে খেপালে হবে না। মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়িয়ে ঘোড়াটা উপভোগ করতে লাগলো জ্যোতির আদর। থেকে থেকে কাঁপুনি জাগলো তার সারা শরীর, করে কাঁপড়ায়, ঘোড়াগুলো গা ঝাঁকড়ায়। এমন সময় ঘোড়া সহিস বেরিয়ে এলো ভিড় ঠেলে। স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবল থেকে ঘোড়াটা পালিয়ে এসেছে। সহিসের হাত থেকে লাগাম নিয়ে ঘোড়ার গলায় পরিয়ে দিয়ে জ্যোতি যেই নেমে এলো, ধন্য ধন্য করে, বাহ কি কাজ করেছে জ্যোতি, দারুণ কাজ করেছে। এখনই কাকে খিচে দিত, কাকে কারো কিছু ক্ষতি করে দিতে পারতো, তারপরে ঘোড়াটা ধরতেও পারতো না। জ্যোতি কি কাজ করেছে, হেভি কাজ করেছে। কিছুই হয়নি এমন ভাবে জ্যোতি চলে গেল তার নিজের পথের দিকে। সে কিছুই হলো না এরকম ভেবে নিজের কাজে চলে গেল। সারা দেশে সেদিন ছড়িয়ে পড়ল কৃষ্ণনগরের এই কাহিনী। মহান গর্বে বড় মামা বসন্ত কুমার লোক পাঠিয়ে খবর দিলেন শরৎ সচিকে খবর দিলেন, মানে তার মাকে খবর দিলেন। উৎসবে পার্বণে বড় মামার সঙ্গে জ্যোতিও গ্রামে ফেরে। পড়াশোনার নির্দোষ দুষ্টুমি ছাড়াও তার একটা নেশা ছিল। লালন ফকিরের শিষ্য অন্ধ বাউল পাঁচু ফকিরের আখড়ায় গিয়ে তন্ময় হয়েছে শোনে বাউল গান। একদম বাউল গান শুনতে খুব পছন্দ করত। জ্যোতির আরো দুটো নেশার মধ্যে ছিল ফুটবল খেলা, যাত্রা কিংবা শখের থিয়েটারে অভিনয় করা। বাড়িতে পালা পার্বণ সবাই মিলে প্রায়ই নাটক করে। জ্যোতি, তার ছোট মামা ললিত, বন্ধু ভবভূষণ মিত্র, কুঞ্জলাল সাহা, আরো অনেকে, সবাই মিলে এরা কি করে? নাটক করে বাড়িতে। তাহলে জ্যোতির 1 নম্বর শখ বাউল গান, 2 নম্বর শখ নাটক, 3 নম্বর শখ কি? ফুটবল খেলা। জ্যোতির সবচেয়ে প্রিয় ভূমিকা ছিল ভক্ত হনুমান, লক্ষণ, রাজা হরিশ্চন্দ্র, বীর প্রতাপাদিত্য। যেগুলো বড় বড় বীর
হনুমান কত বড় বীর তোমরা জানোই, লক্ষণ তো জানোই যে 14 বছর না খেয়ে যুদ্ধ করে ছিল, রাজা হরিশ্চন্দ্র কত বড় দানি ছিল, বীর প্রতাপাদিত্য এটাও একটা বিখ্যাত বিক্রম, মানে প্রচণ্ড সাহসী যোদ্ধা ছিলেন। বহুবার তাকে দেখা গিয়েছে বড় মামা পাগড়ি চুরি করে বানিয়েছে হনুমানের লেজ। বড় মামার যে পাগড়িটা ছিল ওইটা ছিল তার লেজ। দুর্গোৎসবের 4 দিন মামার বাড়িতে নিত্য রাধা হতো। আজকের হিসাবে প্রায় 400 কিলোগ্রাম ওজনের চালের ভাত, মানে বুঝতে পারছো 4 কুইন্টাল চালের ভাত হতো, মানে প্রায় 800 লোক খেত। এই ভাত রাঁধতেও জ্যোতি এবং তার সঙ্গপাঙ্গ উৎসাহ অপরিসীম ছিল। মানে এই ভাত রান্না করাতে কখনো জাল দিচ্ছে, কখনো হাঁড়ি নেড়ে দিচ্ছে, এরকম উৎসাহ ছিল, সব কাজে উৎসাহ ছিল। ভালো যদি হতে চাও সব কাজে উৎসাহ দেখাও। পেতে বরাহুত কম লোকের সমাগম হতো না চাটুর্য বাড়িতে, মানে নিমন্ত্রণ করা আর না নিমন্ত্রণ করা লোকের খুব আসা যায়। আহুত মানে আহ্বান করা, ডাকা, আর কিছু লোককে না ডাকলেও আসে, গরিব মানুষ আসে। ভদ্রলোকেদের জন্য রেওয়াজ ছিল সাদা ভাত, আর অন্যান্য প্রজাদের জন্য ঘরে লাল চালের ভাত। তাহলে ভদ্রলোক যারা একটু ধনী তাদের জন্য সাদা ভাত আর লাল চালের ভাত। একদিন এক জেলে প্রজা কিন্তু 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 করে একটু সাদা ভাত চেখে দেখতে চাইলো, শুনে জ্যোতি বড় মায়া হলো। জ্যোতি একটু মানে গরিবেরা লাল ভাত খাবে আর বড় লোকেরা সাদা ভাত খাবে, এরকমই ছিল। ছোট মামার সঙ্গে গিয়ে সে বসন্ত কুমারকে ধরলো। পরদিন থেকে সবার জন্যই সাদা ভাত হতে লাগলো, মানে বড় লোকের খাবারটাই গরিবেরা যাতে পায় সেই জন্য খাবারের জন্য বলতে গেল, বসন্ত কুমার ছিল খাবারের জন্য। নবমীর দিনে প্রজারা নানা রকম বল পরীক্ষা মানে টানাটানি, বল ছোড়াছুড়ি, এরকম বল দিয়ে সবাইকে আনন্দ দেয়। তাদের ভিড়ের মধ্যে প্রায়ই হুট করে এসে হাজির হয় জ্যোতিবাবু। একটা নারকেল বুকে নিয়ে উপুর হয়ে সে মাটি আঁকড়ে পড়ে থাকে। 8-10টা সাজোয়ান প্রজা মিলেও তার কাছ থেকে ফলটা কেড়ে নিতে পারে না। বুকে এরকমভাবে নারকেল ধরে আছে, কেউ তার কাছে কাটতে পারছে না, শক্তির পরীক্ষা। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জ্যোতি ও তার ছোট মামার ব্যবস্থায় জাতি বর্ণ ভুলে গ্রামের সবাই বসলেন একসঙ্গে পংক্তি ভোজনে। সবাই হিন্দু মুসলিম বামন চড়াল খেলেন মহাতৃপ্তিতে, একই লাইনে বসলো সবাই খেতে। তাহলে আমরা জ্যোতির পুরো গল্পটা বুঝলাম। আমরা পরের দিন কোশ্চেনটা দেখব, ঠিক আছে? কে আছে, কে সঙ্গে এসছো? কেউ না? তো একটু ভালো করে ব্যাপারটা বুঝে নিও, মজার আছে, অনেক কিছু শেখার আছে। আজকের মতো এখানে, বাই বাই, টাটা।